বন্ধুদের শুভ কামনা জানাচ্ছি। আমরা ইন্ডেক্স আলোচনার পরে কিছু লোপের চাং নিয়ে আলাপ করবো বলেছিলাম, আমি সেটার কথাই বলছি। আমরা গত বৃহস্পতিবারে যে মার্কেট দেখেছি, সেই মার্কেট মোতাবেক আমরা যে চিত্র দেখতে পেয়েছি, সেখানে আমরা পুরোটাই দেখতে পেলাম লোপের চাঙ্কের আধিপত্য। তো সেখানে আমরা মোটামুটি রহিমা ফুড রহিমা ফুডকে দেখতে পাচ্ছি। রহিমা ফুড আমরা অনেক সময় বলি লোফেড জাঙ্ক শেয়ারগুলো কেন বাড়ছে। এখানে দেখেন একদম স্পষ্ট জিনিস ক্লিয়ার। আমি এর আগে রহিমা ফুড নিয়ে আলোচনা করেছিলাম। যখন এই জায়গাটা ব্রেকআউট করার পরে আমি একটা রেসিস্ট্যান্স লাইনে কি ঘটতে পারে এটা রিটেস্ট করে আবার যাবে। তো রিটেস্ট করে কিন্তু আবার যাওয়া স্টার্ট করেছে। তো সেটা চলতি পথে কতটুকু যেতে পারে, এখন লোপের চাঙ্কগুলোর সেই জিনিসগুলো শুধু মেজারমেন্ট করা। তো এটা যে কোনো দিন লোপের চাঙ্ক থেমে যেতে পারে, কারণ হচ্ছে প্রতিটা সার্কেল, প্রতিটা সেক্টর ঘুরে ঘুরে কিন্তু মার্কেট বাড়বে। তাহলে যদি প্রতিটা সেক্টর এবং প্রতিটা সার্কেল ঘুরে মার্কেট বাড়তে চায়, সেক্ষেত্রে কিন্তু লোপের চাঙ্কের পরে কী আসবে সেই জায়গাগুলো আমাদেরকে ধরে ফেলতে হবে। সেই ধরার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেমন রহিমা ফুডের আরও এখান থেকে আরও 10 টাকা বাড়ার জায়গা আছে। তারপরে হচ্ছে সেটা যদি জায়গা থাকে তাহলে সেটা আরও একদিনই ঘুরতে পারে, কারণ হচ্ছে যে পরিমাণ ভলিউম, এমনকি যেভাবে হল্টেড হচ্ছে মারবুজু ক্যান্ডেল দিয়ে, আমরা তো প্রত্যাশাই করতে পারি আগামী দিনে এটা হল্টেড হবে। কিন্তু তারপরের দিন থেকে যে কারেকশান হবে না, এটার গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ আগে ঘটনাগুলো ঘটুক তারপরে বলা যাবে। তো এই ক্ষেত্রে যেমন রহিমা ফুড আছে, আমি রহিমা ফুডকে এক্সাম্পল আকারে আনলাম এখানে। রহিম টেক্সটাইল একই ঘটনা, যেমন এই যে একদম সিমিলার রহিমা ফুডের ক্যান্ডেল ধরলাম এটা, তারপরের দিন দেখেন গ্যাপ ট্রেড দিয়ে অলরেড। তাহলে প্রতিটা শেয়ার ডবল টপ করছে কিনা, এখানে একটা ডবল টপ আছে, সেই ডবল টপগুলোতে আইসা শেয়ারগুলা দাঁড়াচ্ছে কিনা, স্টপ নিচ্ছে কিনা, এমনকি সেখান থেকে কারেকশানে গিয়ে রিটেস্ট করে আবার বাড়ছে কিনা, এই কয়েকটা জিনিস খেয়াল করলে কিন্তু আমরা বাজারের গতি প্রগতিগুলো বুঝতে পারবো। এটার পাশাপাশি আমি আরও কয়েকটা শেয়ারের নাম বলতে পারি, যেমন ফরচুন, তারপরে এপেক্সি স্পিনিং, স্টাইল ক্রাফট, জিকিউ ওয়াল ফ্যান, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্প, তমিজ টেক্সটাইল। এইভাবে আমরা অনেকগুলা লোপের চাঙ্ককে একসাথে বাড়তে দেখেছি। তো সবসময় কি এই শেয়ারগুলোরই দাম বাড়বে? তো একটা ভলিউম করে একটা পর্যায়ে ছেড়ে দিবে, আমরা এটাই ধরে নিচ্ছি। সেক্ষেত্রে লোপের চাঙ্কের মধ্যে যেগুলো বাড়েনি এখনও, যেমন আমি বিডি ল্যাম্প দেখতে পারি, এখনও বাড়েনি, টপে যাওয়ার জন্য এখনও অনেক জায়গা বাকি। যেমন এই শেয়ারগুলো আমরা নজরে রাখতে পারি। আনোয়ার গ্যালভানাইজিং, এগুলোর কিন্তু কোনো ফান্ডা নাই। আনোয়ার গ্যালভানাইজিং অনেক তলানিতে পড়েছে, সেখান থেকে মাত্র উঠা শুরু করেছে। তাহলে আমরা যতটুকু উঠেছে ততটুকুও কিন্তু একটা রেজিস্ট্যান্স রেডি করা আছে। তাহলে আমরা যদি এইসব রেজিস্ট্যান্সগুলোকে প্রায়োরিটি দিতে যাই, তাহলে ধরে নিব যে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু চলে আসছি, কাছাকাছি জায়গায় চলে আসছি। এগুলোকে ব্রেকআউটের একটা ব্যাপার থাকে। শুধু অনেক নিচে পড়ে গেছে, এখন বাড়ছে, এখনই কিনে ফেলবো, এরকম মানসিকতা থাকলে কিন্তু চলবে না। তারপর আমরা সমৃদ্ধ হসপিটালকে দেখতে পারি। সমৃদ্ধ হসপিটালও একই রকম, একদম সেম, সবগুলো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি জায়গায় যাচ্ছে। তো আমি স্পেসিফিকভাবে শেয়ারগুলোকে হয়তো বলছি না, আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা আরও শেয়ার দেখতে পারি, যেমন ওয়াটার কেমিক্যাল,
কেবল গতকালকে আমরা হল্টেটের কাছাকাছি দেখেছি বাড়া শুরু করেছে। রেজিস্ট্যান্স আছে 135 টাকায়, 119 টাকা মাত্র দাম এসছে। তারপরে আছে বিএসসি পিএলসি, মানে সাবমেরিন ক্যাবেল একই ঘটনা, সবগুলোই কাছাকাছি রেজিস্ট্যান্সের জায়গায় আসছে। তাহলে আমরা এই শেয়ারগুলো দেখার মূল কারণটাই হচ্ছে এটার মধ্যে জেএমআই সিরিঞ্জ আছে, এমবি ফার্মা আছে, এফএক্স ফুড আছে। এফএক্স ফুড অতীতের অনেক ফেভারিট শেয়ার সবার। ফুডও দেখেন কি সুন্দর করে বেড়ে গেছে, 170 থেকে 210, প্রায় 40 টাকা দাম বেড়েছে। তো এইভাবে যদি আমরা শেয়ারগুলো দেখতে পারি তাহলে আমরা ধরে নিচ্ছি এই শেয়ারগুলো মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে আগামী রবিবারও শেয়ারগুলোর দাম বেড়ে হয়তো কালেকশনের দিকে যেতেও পারে। তাহলে যদি কালেকশনের দিকে এই শেয়ারগুলো যায়, সেক্ষেত্রে কোন টাইপের শেয়ারে বাজার মুভ করতে পারে। এইগুলোর পাশাপাশি লো পেড জাঙ্কের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আছে, যেমন মেঘনা লাইফকে আমরা গত কয়েকদিন আগে একটু উঠতে দেখলাম, উঠা মাত্র শুরু করেছে, এটা কেন বাড়েইনি। তারপরে রূপালী লাইফ সম্ভবত বেশি বেড়েছে, রূপালী লাইফ মোটামুটি স্টার্ট করেছে। এগুলো লো পেডের মধ্যে আছে। তো এইভাবে আপনাদেরকে সেগমেন্ট ভাগ করতে হবে। তাহলে এই শেয়ারগুলো যদি আগামী দিন প্রাইস কমে, সেক্ষেত্রে কী টাইপের শেয়ারগুলোর দাম বাড়তে পারে সেগুলো আমরা দেখতে পারি। সম্প্রতি আমরা ব্যাংকের কিছু উত্থান দেখেছি বেশ ভালোভাবে। ব্র্যাক ব্যাংক এখনও চলমান। দেখেন ব্র্যাক ব্যাংক 45 থেকে একেবারে 60 টাকার কাছাকাছি, সে চরম একটা রেজিস্ট্যান্স লেভেলে অলরেডি গতদিন ব্রেকআউটও করে ফেলেছে। তো এইসব ব্রেকআউট পয়েন্ট থেকে আগামী দিন যদি ব্রেক আউট করে রিটেস্ট করে, সেটা একটা হিসাব হবে, বা এখান থেকে পড়েও সে আবার এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে ওঠার চেষ্টা করবে। দুইটাই ঘটতে পারে, সেটা আগামী দিন কী ঘটে আমরা দেখব। তখন আমরা ব্যাংক নিয়ে আলাপ করতে পারবো, কারণ ব্যাংকও একটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে। অধিকাংশ শেয়ার, তার মধ্যে রূপালী আছে। রূপালী ব্যাংক অলরেডি এক জায়গায় চেষ্টা করছে তার রেজিস্ট্যান্স লেভেলটাকে ভাঙার জন্য, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা যদি রেজিস্ট্যান্স লেভেল ভাঙতে পারে 26 টাকার উপরে, তখন হবে এক টাইপের আপনার ইনভেস্টমেন্ট চিন্তা, অথবা আরেকটু কারেকশন করে যদি বাড়তে চায় তখনও হতে পারে একটা চিন্তা। বাট এটা এমন একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কোনো জায়গায় কেনার আসলে এটা প্রত্যাশা না। যদি এখান থেকে কারেকশন করে তাহলে কতটুকু পড়তে পারে, আমরা অনেক নিচে রেজিস্ট্যান্স লেভেল চিন্তা করে আগের হিসাবগুলো করলে কিন্তু এখন চলবে না, যেহেতু এখন মার্কেট ট্রেন্ডি। সেখানে অল্প কারেকশন করে, যেসব ভলিউম করেছে অল্প কারেকশন করে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। তাহলে এগুলোর দিকে আপনাকে তীক্ষ্ণ নজর দিতে হবে। যেমন মিডল্যান্ড ব্যাংক কিন্তু 1 লাখ বেড়েছে, এটা সবার আগে আমি কিন্তু সবাইকে নজরে দিয়েছিলাম যখন কারেকশান চরম লেভেলে। যেমন এখনও এগুলো সবগুলো ড্র করা আছে, একেবারে এই যে মার্কিং করা জায়গাগুলো, আমরা প্রতিটা জায়গায় একেবারে সর্বনিম্ন 14 টাকা 50 পয়সা থেকে 26 টাকা 50 পর্যন্ত আমরা এই জায়গাটাতে ছিলাম, এই দুইটা রেড মার্কিং জায়গাটাতে। এরপরে বাকি সময়টাতে আমরা এই শেয়ারটাতে ছিলাম না। এটা আমাকে যারা ফলো করেন তারা সবাই জানেন। তো এই ক্ষেত্রে যেমন এটা কারেকশন এখন করছে, কারেকশন করলে কতটুকু আসতে পারবে সেটারও একটা মেজারমেন্ট হিসাব করে এগুলোতে যেতে হবে। তো তাহলে বাকি রইল আমাদের আর ফান্ডামেন্টাল শেয়ারগুলা। তাহলে ফান্ডামেন্টাল শেয়ার বলতে আমরা কি বুঝাচ্ছি, ফান্ডামেন্টাল শেয়ার কোনগুলোকে বুঝাচ্ছি? ফান্ডামেন্টাল মানে স্কয়ার ফার্মা না, আমি স্কয়ার ফার্মাকে মিন করছি না। স্কয়ার ফার্মাও মোটামুটি একটা আপ ট্রেন্ডে আছে, গতিশীলতা। জিপিকেও আমি মিন করছি না, জিপিও একটা পর্যায়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টালি যেগুলো স্ট্রং, যেগুলোর ইপিএস আর্নিংস ভালো, নেট ক্যাশ ফ্লো ভালো, নেট অ্যাসেট ভ্যালু ভালো, এই টাইপের শেয়ারগুলোকে আপনাদেরকে সিলেকশন করতে হবে। যেমন আমি রিসেন্টলি নাভানা ফার্মা থেকে আমি কিছু প্রফিট টেক করেছিলাম, সেই প্রফিট টেকিংয়ের আমার এখনও ড্র করা আছে সব কিছুই। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছিলাম সিম্পল,
কোন জায়গাগুলো থেকে কিনবো সেই জায়গাগুলো মার্কিং করা এখনও রয়ে গেছে। তো এরপর এটা ব্রেকআউট করলে আবার বাই করব, এই টাইপের আপনাদেরকে শেয়ার সিলেকশন করে কিছু শেয়ারে আগামী 2-3 দিনের মধ্যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিতে হবে। এখানে নির্দিষ্ট কোনো শেয়ারকে আমি মিন করছি না, নির্দিষ্ট শেয়ারকে আপনি বলছেন যে শেয়ারগুলো এখনও খুব একটা বাড়েনি, বাড়ার জন্য অপেক্ষমান আছে। এইটা যেমন রিসেন্টলি আমরা একটা কপারটেক শেয়ার আপনাদেরকে দিয়েছিলাম, যেটা খুব ভালোভাবে আমরা এই র্যালিটা পেয়েছি। তো গতকালকের ক্যান্ডেলটা কেন এরকম হয়েছে এটা জানা নাই, ক্যান্ডেলটার ধরনটাও সুন্দর না, বাট সে একটা রেসিস্ট্যান্স লেভেলকে টাচ করেছে। রেজিস্ট্যান্স লেভেল 22 টাকা 50 থেকে 22 টাকার মধ্যে, 21 টাকার মধ্যে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টাচ করেছে। এইখান থেকে সে ব্রেকআউট না হওয়া পর্যন্ত এটাতে নতুনভাবে যাওয়া যাবে না, এটা একটা সিলেকশন থাকতে পারে। তারপরে হচ্ছে আইটিতে আছে আমাদের আইটিসি, তারপরে হচ্ছে রিসেন্টলি আমরা জ্যানেক্সেলে প্রফিট টেক করেছি, যদিও এটা জেড গ্রুপ, আমি না জেনেই কিন্তু জেড গ্রুপ কিনেছিলাম, তো আমার নিজেরই জানা ছিল না যে এটা জেড গ্রুপ। তো এটা বেড়েছে লো পিডের সাথে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আরও অনেকগুলো শেয়ার আছে যেগুলো আমার সিলেকশানে থাকে, যেমন আমি আপনাদেরকে এক ঝলকে দেখাই। মার্কেট কালকে চরম ভালো ছিল, কিন্তু সেখানে এডিয়েন্টেল ফান্ডামেন্টালি স্ট্রং, বাট এডিয়েন্টেল লো পিডের সাথে বেড়েছে, এডিয়েন্টেল লো পিডের সাথে বেড়েছে। যেমন এখানে অনেক দিন কারেকশানের জন্য সে চেষ্টা করেছে, খুব অল্প জায়গার মধ্যে কারেকশন করে গতকাল সুন্দর করে ব্রেকআউট করে চলে গেছে। এখন বাজার হবে এরকম, এটা একটা এক্সাম্পল আকারে আমি বলতে পারি আপনাদেরকে। তারপরে যেমন ইএচএল পড়ে আছে দীর্ঘদিন, ইন্টারকো পড়ে আছে, তারপরে নাহি ক্যাপ পড়ে আছে। তো এই টাইপের টেকনোড্রাগ অনেক শেয়ার পড়ে আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স, তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সও কিন্তু অনেক দূর বেড়েছে, ইউনিয়নও বেড়েছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স যেমন এর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছে গেছে, তারপরে ক্রিস্টাল মোটামুটি রেজিস্ট্যান্স লেভেল গতকালকে টাচ করেছে, দেখেন কত সুন্দরভাবে টাচ করেছে। আমরা যে জায়গাগুলো ড্র করেছি সেই জায়গাগুলোতে গিয়ে বাধা পাচ্ছে। তো এই টাইপের শেয়ার সিলেকশন করে আমাদেরকে আগানোটা অতি জরুরি। তারপরে সবাই ভালো থাকবেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনাদের থেকে বিদায় নিলাম, ধন্যবাদ।